কে 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 ওখানে? কে ওখানে? কে ওখানে? ভুতুরে, যেখানে জীবিত সব চরিত্র। দাদাবাবু কোথায় যেতেছেন? ওদিক পানে তো শ্মশান, ওখানে যাবেন নে। এখন সন্ধি হয়ে আসতেছে, ঘরে চলে যান। ভর দুপুরে সন্ধি বেলায় শ্মশানের হাওয়া বাতাস গায়ে লাগানো ভালো নয় কো। তেনারা শুইলে করে, চলে যান। কিসব আবল তাবল বকছিস তুই হারান? সন্ধ্যাবেলায় মানুষ কি হাত পা গুটিয়ে বাড়ি বসে থাকবে? হ্যাঁ, তা এদিকে তো কারোর একটা প্রয়োজন পড়তেই পারে, তা বলে সে ভূতের ভয় আসবে না? হারান পুষ্করদের জমিতে চাষবাসের কাজ করে। পুষ্করকে শ্মশানের দিকে যেতে দেখে বারণ করে সে, কিন্তু পুষ্কর তাতে কান দেয় না। হারানকে ধমক দিয়ে শ্মশানের দিকে এগিয়ে যায়। হারান হতাশ হয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। গ্রামের শান্ত পরিবেশ, শ্মশানের নিস্তব্ধতা পুষ্করকে আকর্ষণ করে। গ্রামে এসে সুযোগ পেলেই সে শ্মশানে চলে যায়। তবে আজ একটু অন্য কারণে কৌতূহল নিবারণের জন্য এসেছে। কিছুদিন ধরেই একজনের হাবভাব ঠিক সুবিধের ঠেকছে না। লোকটাকে আজও খানিক আগে শ্মশানের দিকে যেতে দেখেছে। ব্যাপারটা আসলে কি তা দেখার জন্যেই পুষ্কর ওর পিছু নিয়েছিল। শ্মশানের পাশে পরিত্যক্ত পোড়ো মন্দিরের চাতালে লোকটাকে অন্যান্য দিনের মতো ঘুরঘুর করতে দেখল পুষ্কর। খালি গা, আধময়লা ছেঁড়া ধুতি, এক মাথা উস্কো খুস্কো অবিন্যস্ত চুল ঘাড় পর্যন্ত নেমে গেছে, তোবড়ানো গাল, খোঁচা খোঁচা দাঁড়ি, কোটরগত হলুদ চোখ, রোদে ঝলসানো চেহারা। মাঝারি উচ্চতার এই লোকটা কেন রোজ শ্মশানে আসে? লোকটা আদেও ঘোরাফেরা করে নাকি কিছু খুঁজে বেড়ায় তা ঠিক ঠাউর করতে পারে না পুষ্কর। গত 1 মাস ধরে লক্ষ্য রেখে দেখেছে প্রতিদিন সন্ধ্যের মুখে অথবা ভর দুপুরে শ্মশানের দিকে যাচ্ছে। এর আগে যতবার এখানে এসেছে কখনো এমন দেখেনি। একদিন দুপুরে লোকটাকে দেখিয়ে প্রশ্ন করেছিল, ও কে হারান? রোজ শ্মশান ঘাটে যাই দেখি, আগে তো কখনো দেখিনি। এটা গ্রামে নতুন এসেছে নাকি? জানি না বাবু, আমিও তো নতুন কাজে ঢুকেছি। ওপাশের বাগদিপাড়ায় থাকি। এখানকার সবাইকে এখনো ঠিক মতো চিনি নে কো। তবে মনে হয় কোনো পাগল টাগল হবে। তুমি আবার ওর পিছু পেছু যেও না কেন, কখন ঘ্যাঁক করে উঠবে তার ঠিক নাই। মাঝে মধ্যে আপন মনে হাত পা ছুরি কি যেন বোঝানোর চেষ্টা করে। কখনো কখনো ডুকরে কাঁদে, আবার কখনো জ্বলন্ত চিতার দিকে তাকিয়ে বিড় বিড় করে, ভুল বকে। পুষ্কর প্রায় 1 মাস হলো ওর গ্রামের বাড়িতে হাওয়া বদলের জন্য এসেছে। কংক্রিটের শহরে বসে ল্যাপটপে ঘাড় গুঁজে কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছিল রোজকার একঘেয়ে জীবনে। শহরে একটি নামজাদা মাল্টিন্যাশনাল কোম্পানির প্রধান কর্মকর্তা। অ্যাসিস্ট্যান্ট পার্থ সারথীর ওপর অফিসের দায়িত্ব দিয়ে 1 মাসের জন্য সে সুন্দরপুরে তার গ্রামের বাড়িতে বেড়াতে এসেছে। এখানকার জল হাওয়া চমৎকার, অনেকটা মধুপুর গিরিডির মতো স্বাস্থ্যকর। ওদের গ্রামের বাড়িটা গাছপালায় ঘেরা দোতলা মাটির বাড়ি। খিড়কির দোর দিয়ে বেরোলেই পদ্মদিঘির কাঁচের মতো স্বচ্ছ পরিষ্কার জল। এ বাড়ির সব জানলা দিয়েই দিঘিটা দেখতে পাওয়া যায়। প্রথম দিন অনেকটা পথ জার্নি করে এসে রাতের খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি শুয়ে পড়েছিল পুষ্কর। গভীর রাতে হঠাৎ ভীষণ অস্বস্তিতে ঘুমটা ভেঙে যায় তার। ঘরের জানালাগুলো বেশ বড় বড়, মেঝে থেকে শুরু হয়ে উঁচু দেওয়াল পর্যন্ত বিস্তৃত, যথেষ্ট হাওয়া বাতাস খেলে। অথচ ঘুম ভেঙে গেল
দমচাপা গুমোট গরমে। শহরের মতো এখানে স্ট্রিট লাইট নেই। দূরের পাকা রাস্তায় কয়েকটা টিমটিমে গ্যাসবাতি জ্বলে মাত্র। সেগুলো অবশ্য এ ঘর থেকে দেখাও যায় না। প্রথমে ভেবেছিল বুঝি লোডশেডিং হয়ে গেছে, কিন্তু মাথার উপর আদ্যিকালের ফ্যানটা দিব্যি ঘটাং ঘটাং করে ঘুরছে দেখে পুষ্কর ধর্মর করে উঠে বসল। ফ্যান চলছে, জানলা খোলা, তবু এত গুমোট গরম লাগছে কেন? চারিদিক ধোঁয়াশায় ভরে আছে। মনে হচ্ছে যেন ঘরের ভিতর কেউ কাঠকুটো জ্বালিয়ে রেখেছে। সেই ধোঁয়া এসে গ্রাস করেছে পুষ্করকে। ঘুটঘুটে অন্ধকারে ছোট্ট অ্যালার্ম ক্লকের রেডিয়ামের উজ্জ্বল কাঁটা দুটো জানান দিচ্ছে রাত 1:30 বাজে। এখানে বেডের সাথে বেড সুইচ নেই, সুইচ বক্সটাও ঘরের কোণে। তাই আলিশি করে বিছানা থেকে না নেমে মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে ঘরের চারিদিকে চোখ বুলিয়ে নেয় পুষ্কর। না, কোথাও কোনো ধোঁয়া নেই, গুমোট ভাবটাও কেটে গেছে। কিন্তু মনের ভুল ভেবে ফ্ল্যাশ লাইট অফ করে শুতে যেতেই পটপট করে শব্দ হলো। এবার সত্যি সত্যি একরাশ কালো ধোঁয়ায় ঢেকে গেল গোটা ঘরটা। ঘরের এক কোণে দাউ দাউ করে আগুন জ্বলছে। সেখানে উবু হয়ে বসে কে যেন একটানা ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে, কোনো এক নারী মূর্তি। এসব কি দেখছি আমি? চোখের ভুল নাকি দুঃস্বপ্ন? এই প্রশ্নের উত্তর কে দেবে? ঘরের মধ্যে অগ্নিকুণ্ড, এক রাশ কালো ধোঁয়া, আগুনের ফুলকি, পটপট শব্দ, মহিলার হাহাকার। পুষ্করের মাথার ভেতর সব তালগোল পাকিয়ে যাচ্ছে সেই অবিশ্বাস্য দৃশ্য থেকে। সে টের পেল বুকের ভেতরটা ধরাস ধরাস করছে। এই ঘরটা বিশাল বড়, অনেকটা হল ঘরের মতো। তড়াক করে এক লাফে নেমে ঘরের কোণে ছুটে যেতে উদ্যত হলো, কিন্তু মেঝেতে পা দেওয়ার সাথে সাথে পায়ের তলার মাটি এবং গোটা ঘরটা দুলে উঠল। মাঝ রাতে এসব কি অতিলৌকিক ঘটনা ঘটছে তার সাথে? কিছুই মাথায় ঢোকে না পুষ্করের। নিজেকে কোনো মতে সামলে ঘরের কোণে ছুটে গেল। আর ঠিক সেই মুহূর্তে তেতলার সিঁড়ি দিয়ে দুদ্দার করে কার যেন নেমে আসার শব্দ হলো। সঙ্গে সঙ্গে ঘর থেকে সমস্ত অস্বাভাবিকতা উধাও হয়ে গেল। পুষ্কর মাথা ধরে মেঝেতে বসে পড়েছিল। তার বড় জ্যাঠামশায় সত্যসুন্দর ঘরে ঢুকে বললেন, কি ব্যাপার পুষ্কর? তোমার ঘর থেকে জোরে আওয়াজ আসছিল, তুমি কি চিৎকার করে কাউকে ডাকছিলে নাকি? তাছাড়া মেঝেতে এভাবে উটকো হয়ে বসে আছো কেন? পুষ্কর থতমত খেয়ে গেল তার জ্যাঠামশায়ের কথা শুনে। বলল, না না জ্যাঠাবাবু, আমি চেঁচাইনি। আমি কল ঘরে যাবার জন্য উঠেছিলাম, হঠাৎ মাথাটা ঘুরে গেল, তাই বসে পড়েছিলাম। সত্যসুন্দরবাবু বললেন, সবই গুরুপাক খাবার খাওয়ার ফল। আমি নেত্যকে বারণ করেছিলাম যে তোমাকে রাত বিরেতে ভারী কিছু না দিতে। কথা মোটেও শোনেনি সে। বদ হজম হয়ে গেছে নির্ঘাত, বায়ু রোগে মাথা ঘুরছে। যাই হোক, আমার কাছে কবিরাজের দেওয়া ভালো ওষুধ আছে, এক দাগ খেয়ে নিয়ে শুয়ে পড়ো, ঘুম এসে যাবে। কেমন? পুষ্কর ম্লান হেসে বলল, না 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 জ্যাঠাবাবু, ও এমনিতেই সেরে যাবে, আমার বেশি কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু সত্যসুন্দরবাবু ছাড়বার পাত্র ছিলেন না। ফতুয়ার পকেট থেকে ওষুধের শিশি বের করে ভাইপোকে জোর জবরদস্তি এক ছিপি খাইয়ে দিতে গেলেন। অমনি সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত কাণ্ড ঘটে গেল। ওষুধের শিশিটা কেউ যেন সত্যসুন্দরবাবুর হাত থেকে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দিল। পুষ্কর স্তম্ভিত হয়ে গেল ঘটনাটা দেখে। সত্যসুন্দর দাঁত মুখ খিঁচিয়ে বলে উঠলেন, হে কি পুষ্কর, তুমি আমার দেওয়া ওষুধটা ফেলে দিয়ে এভাবে আমাকে অপমান করলে?
ছি ছি ছি, শহরে বাস করে সহবত শিক্ষা কাকে বলে তা একেবারে গুলে খেয়েছ দেখছি। এমন জানলে আমি শিবুকে তোমায় শহরে পাঠাতে বারণ করে দিতুম। তিরিক্ষি মেজাজে কথাগুলো এক নিঃশ্বাসে বলে সত্যসুন্দরবাবু ঘর থেকে বেরিয়ে গেলেন। পুষ্কর হতভম্ব হয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে তার চলে যাওয়ার পথের দিকে। কি যে ঘটল, কিভাবে ওষুধের শিশিটা জ্যাঠাবাবুর হাত থেকে পড়ে গেল, কিছুই ভেবে পেল না সে। মাঝখান থেকে জ্যাঠাবাবু তাকে ভুল বুঝে ঘর থেকে চলে গেলেন। সে কথা ভেবে পুষ্করের মনটা খারাপ হয়ে গেল। বাকি রাতটা আর ঘুম এলো না। গ্রামে বর্ষায় বা শীতে শহরের তুলনায় খুব তাড়াতাড়ি সন্ধে ঘনিয়ে আসে, তেমনি ভোরের আলো ফুটতেও দেরি হয়। এখন ঘোর বর্ষা, ভোর 4:30 বাজে। শহরে এ সময় পূব আকাশে রং ধরে যায়, কিন্তু সুন্দরপুর গায়ের আকাশে এখনো রাতের অন্ধকার জমাট বেঁধে আছে। প্রতিদিন ভোর 5টায় প্রাতভ্রমণে যাওয়া পুষ্করের বরাবরের অভ্যেস। গ্রামে এসেও তার ব্যতিক্রম হলো না। রাতের ঘটনায় এমনিতেও মাথা জাম হয়েছিল। দূষণমুক্ত স্নিগ্ধ হাওয়ায় মনটা হালকা করার জন্য রিস্ট ওয়াচটা হাতে গলিয়ে অন্ধকারেই নিচে নেমে এলো পুষ্কর। গোটা বাড়ি তখনও ঘুমে আচ্ছন্ন। উঠোনে নেমে দেখল ডান দিকে সদর দরজায় তালা ঝুলছে। তালা দেখিয়ে বেশ অবাক হলো পুষ্কর। এর আগে যতবার এসেছে সদর দরজায় সারা রাত শুধু হুড়কোয়াটাই দেখেছে, এভাবে তালা দেওয়া এই প্রথম দেখছে সে। মনটা খিঁচড়ে গেল পুষ্করের। বৃষ্টি ছিল না, ভোরের ঠান্ডা হাওয়ায় একটা আমেজ এসেছিল শরীরে আর মনে। আম বাগানের দিকে হাঁটতে যাওয়ার ফাঁকে ফেরার সময় নন্দিনীদের বাড়িতে ঢোঁ মারবে বলে ঠিক করে রেখেছিল, কিন্তু সব পরিকল্পনা ভেস্তে গেল। চাকর বাকররা কে কখন উঠে দরজা খুলবে তার ঠিক নেই। সকাল হয়ে গেলে হাঁটার আনন্দটাই মাটি হয়ে যায়। রাগে বিরক্তিতে এই বলে দাওয়ায় উঠতেই যাচ্ছিল, এমন সময় ওর মনে পড়ে গেল বাড়ির পেছনে খিড়কির দোরের কথা। সঙ্গে সঙ্গে সেদিকে চলে গেল, কিন্তু খিড়কির দরজার কাছে গিয়ে নিরাশ হয়ে উঠোনেই ফিরে এলো। খিড়কির দরজা বলে আর কিছুই নেই, সেদিকে পার্টিশন দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। গোয়াল ঘরের গরুগুলোকে খড়বিচুলি খাওয়াবার সময় খিড়কির দোর খুলেই বাইরে নিয়ে আসা হয়। চিরটাকাল তাই হয়ে আসছে। হঠাৎ সেখানে দেওয়াল তুলে বুঝিয়ে দেওয়ার কি প্রয়োজন পড়ল? গোয়াল ঘরের সামনে আবছা অন্ধকারে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিল পুষ্কর। এমন সময় হঠাৎ ভাঁড়ার ঘরের দিক থেকে ফিসফিস করে কথাবার্তার আওয়াজ এলো। মনে হলো কেউ তার নাম ধরে ডাকছে। মূল বাড়ির সাথে লাগোয়া একতলা লম্বা চালা ঘরের নিচে পরপর গোয়াল ঘর, রান্নাঘর আর ভাঁড়ার ঘর রয়েছে। পুষ্কর কান খাড়া করে শোনার চেষ্টা করে, রামু কাকা বা নিত্যকালী উঠে এলো নাকি। এদিকে জার্সি গরুগুলোর মধ্যে মাত্র 2টো অবশিষ্ট রয়েছে। বাকিদের কি হলো সেই চিন্তায় মাথায় ঘুরছিল পুষ্করে। এরকম আরো অনেক কিছুই সে বা তার বাবা শিবসুন্দর চৌধুরী কাউকেই কিছুই জানানো হয়নি। এ বাড়ির দেখভাল জ্যাঠাবাবু একা হাতেই করেন, তাই হয়তো জানাবার প্রয়োজন মনে করেন না। এতে আর তার দোষ কোথায়? কিছুক্ষণের মধ্যেই তার সমস্ত চিন্তা ভাবনায় ছেদ ঘটিয়ে ফিসফিসানি শব্দটা হঠাৎ আবার সেই ফোঁপিয়ে ফোঁপিয়ে কান্নায় পরিণত হলো। ভাঁড়ার ঘরের ভেতর থেকে কান্নার আওয়াজটা আসছে, পুষ্কর তা স্পষ্ট ঠাহর করতে পারে। আকাশ ধীরে ধীরে ফর্সা হতে শুরু করেছে, তবে ভাঁড়ার ঘরটা এখনো অন্ধকারাচ্ছন্ন। চাপা গর্জন ভেসে আসছে। দরজার শিকল খুলে ভেতরে যেতেই সে টের পেল ঘরের চারপাশে আগুনের ফুলকি উঠছে। একটা ভয়ঙ্কর ছায়ামূর্তি বেরিয়ে এলো অন্ধকার ভেদ করে।
হিংস্র চোখ দুটো ক্ষুধার্ত সাপদের মতো জ্বলজ্বল করছে, যেন এখনই তার আপাদমস্তক গিলে খাবে। তার সঙ্গে হাড় হিম করা বিভৎস হাসি। পিলে চমকে ওঠে তার। পুষ্কর আর কিছুমাত্র অপেক্ষা না করে সঙ্গে সঙ্গে ভাড়ার ঘর থেকে বেরিয়ে আসে। উঠোনে এসে মাটিতে বসে জিভ বের করে হাঁপাতে থাকে। ততক্ষণে সকালের আলো ফুটে গেছে। সদর দরজা হাট করে খোলা। দরজার পাশে রামুর সাইকেলটা নেই। নিত্য রান্নাঘরে ব্যস্ত রয়েছে। রামু হয়তো হাটে বাজারে গেছে, তাই তারা কেউই ওকে এই অবস্থায় বসে থাকতে দেখেনি। কিছুক্ষণ পর ধাতস্থ হয়ে পুষ্কর দরজা দিয়ে বেড়াতেই যাচ্ছিল, এমন সময় নিত্য চায়ের পিয়ালা হাতে হেঁসেল থেকে বেরিয়ে এসে বলল, ওমা দাদাবাবু, এই সাত সকালে কোথায় যাচ্ছ? চা পানি কিছু না খেয়ে? এই নাও, এই চাটা খেয়ে নাও, তারপর যেখানে খুশি যাওগে। তবে 9টার মধ্যে ফিরে এসো কিন্তু। জল খাবার খেতে হবে তো, নইলে জ্যাঠাবাবু আবার রাগ করবেন। পুষ্কর কাষ্ঠ হাসি হেসে বলল, ঠিক আছে, চাটা দিয়ে তুই তোর কাজে যা, আমি চলে আসবো সময় মতো। এরপর চা খেয়ে পুষ্কর চলে গেল মাঠের ধারে। সেখানে সকালবেলায় চাষের জমিতে চাষি ভাইরা টোকা মাথায় দিয়ে কাজ করে। তাদের সাথে গল্প করতে করতে কাজকর্ম দেখতে বড়ই ভালোবাসে পুষ্কর। তাছাড়া ভোরের ঘটনাটাও ভুলে থাকা যাবে বেশ কিছু সময়ের জন্য। এই ভেবে বেরিয়ে গেল। হাত ঘড়িতে সবে সকাল 7টা বাজে। হাতে ঢের সময় আছে দেখে চাষের জমিতে কিছুক্ষণ সময় কাটিয়ে পুষ্কর চলে গেল আমবাগানের কাছে নন্দিনীদের বাড়ির দিকে। নন্দিনীর মা কমলা কাকি উঠোনের মাঝখানে পিঁড়ি পেতে বসে কুলোয় করে চাল বাচ্ছিলেন। পুষ্করকে দেখে মাথায় কাপড় চাপা দিয়ে উঠে এলেন। চোখে মোটা পাওয়ারের চশমা, বয়সের ভারে একটু ঝুঁকে গেছে। কমলা কাকির ঘোলাটে কাঁচের চশমার দিকে তাকিয়েও স্পষ্ট দেখতে পেল তাঁর চোখে অশ্রু টলটল করছে। আর সেটা যে আনন্দের অশ্রু নয়, বহু যন্ত্রণা বা কষ্টের, সেটা টের পেল পুষ্কর। সরাসরি জিজ্ঞেস করে, কেমন আছো কাকি? তুমি চাল বাচ্ছ কেন? নন্দা কোথায়? কমলা কাকি চশমা খুলে চোখের জল মুছে বললেন, যার খোঁজে এসেছিস সে যে আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে রে। কমলা কাকির কথা শুনে পুষ্করের বুকটা ছ্যাঁত করে ওঠে। অজানা আশঙ্কায় ঠোঁক গিলে বলে, এসব কি বলছো কমলা কাকি? অনেক দূরে চলে গেছে মানে? কাকি আঁচলের খুঁটে আবার চোখের জল মুছতে মুছতে বললেন, সে সে অনেক কথা। এতদিন বাদে এসেছিস, মাদুরে বস, একটু জল বাতাসা খা, তারপর সব বলছি। পুষ্কর একটু স্বস্তি পায়। কাকি জল বাতাসার কথা বলছে যখন, তার মানে সে যে ভয়টা পাচ্ছিল তেমন কিছু নয়। কমলা কাকি একটা কলাই করা ছোট থালায় তিলের তক্তি, নাড়ু আর লাল বাতাসা এনে পুষ্করের হাতে ধরিয়ে দিয়ে বললেন, নে, খেয়ে নে বাপ, তুই নাড়ু খেতে ভালোবাসিস। আমি গত হপ্তাহে নেত্তর কাছে তোর আসার খবর পেয়ে পাকিয়ে রেখেছিলুম। তুমি যে খবর পেয়েছো তা নাড়ু দেখেই বুঝেছি কাকি। তা যাই হোক, এবার বলো তো, তখন নন্দার কথা বলতে গিয়ে চোখের জল ফেললে কেন? নন্দা কোথায়? কমলা কাকি ধরা ধরা গলায় বললেন, কান্ত মাস্টার সম্বন্ধ এনেছিল আমাদের পাল্টি ঘর। নন্দার বিয়ে হয়ে গেছে, ও স্বামীর কাছে চলে গেছে। তোদের তোদের কলকাতার কাছাকাছি ওই ওই চুঁচড়োয়। মেয়ে মোটেও রাজি ছিল না।
বিয়ের কথা পাকা করার আগে তোকে খবর দিতে কয়েছিলুম নেত্যকে। একদিন নেত্য এসে বললে মোড়ল মশাই তোকে ফোনে না পেয়ে চিঠি পাঠিয়ে খবর দিয়েছেন। আমরা অনেক দিন অপেক্ষা করেছিলুম রে, কিন্তু তুই তো আর এলি না। মেয়েরে আর কদিন ফেলে রাখবো ক? গায়ে ঢিডি পড়ে যেত, তাই ইচ্ছে না থাকলেও জোর করেই বিয়ে দিতে বাধ্য হলুম। পুষ্কর স্তব্ধ হয়ে যায় কমলা কাকির কথা শুনে। কিছুক্ষণ নীরবে থেকে কোনো মতে অশ্রু সংবরণ করে মনে মনে বলে, মোড়ল মশাই মানে তো জ্যাঠাবাবু, কিন্তু জ্যাঠাবাবু তো আমাকে ফোন করেননি। টাওয়ার না থাকলে কিংবা লাইন বিজি থাকলে মিস কল আসার কথা, লাইন পাননি কথাটা ঠিক নয়। 1 বছর ধরে ক্রমাগত লাইন পেলেন না। চিঠিও যদি পাঠাতেন তা 7 দিনের মধ্যেই পৌঁছে যাওয়ার কথা। জ্যাঠাবাবু যে নেত্যকে দিয়ে কমলা কাকিকে মিছে কথা বলেছেন সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে। নেত্য সেটা বোঝেনি, বুঝলেও যেভাবেই হোক আমায় একটা খবর পাঠাতো। জ্যাঠাবাবু মানুষটা এমনিতে ভালো হলেও বড্ড অর্থ অহংকারী। নন্দিনী ওরফে নন্দাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। নন্দার বাবা অমল কাকা সামান্য কৃষক ছিলেন, জমিজমা সম্পত্তিও তেমন কিছু নেই। বছর 4 আগে টিবি রোগে মারা গেছেন। সেই দরিদ্র পরিবারের মেয়েকে মোড়ল বাড়ির বউ করে আনার কোনো ইচ্ছেই ছিল না জ্যাঠাবাবুর। তার মতে বিয়ে হতে হবে শেয়ানে শেয়ানে। তার মুখের ওপর কথা বলার সাহস কারো নেই, তার কোনো কাজে বাধা দেওয়ারও কেউ নেই। ছোট কাকা শিবসুন্দর চৌধুরী মারা গেছেন অনেক আগে। এখন বাড়ির বর্তমান অংশীদার মাত্র 2 জন, সত্যসুন্দর এবং শ্যামসুন্দর। পুষ্করের বাবা শ্যামসুন্দরের গ্রামের বাড়ির প্রতি অত আকর্ষণ নেই। তিনি এদেশ ওদেশ করে বেড়ান। শহরে তার নিজস্ব ট্রাভেল এজেন্সি আছে, সে নিজের কাজ নিয়েই ব্যস্ত। জ্যাঠাবাবু নিঃসন্তান। জ্যাঠাইমা নিভাননী দেবীর সাথে তেমন বনিবনা নেই। দুজনে একই মহলে আলাদা ঘরে থাকে। জ্যাঠাইমা বাতের রোগে 4 বছর ধরে পঙ্গু। শিবসুন্দর আসুক বা না আসুক, পুষ্কর বছরে একবার করে আসে। দিন 3 থেকে আবার কলকাতায় ফিরে যায়। তবে মাঝখানে চিঠিপত্র দেওয়া নেওয়া থাকলেও প্রায় বছর 2 আসা হয়নি নতুন কোম্পানি খোলার পর থেকে। তাদের অজান্তে তার মধ্যে এ বাড়ির অনেক কিছু বদলে গেছে, অথচ জ্যাঠাবাবু তাকে চিঠিতে একবারও এসব কথা জানাননি। পুষ্করের ভারী রাগ হলো তার বাবার উপর। এত বড় সম্পত্তি জমি জমা রয়েছে, কিন্তু ওনার কোনো দিকেই কোনো হুঁশ নেই। সব দায়িত্ব জ্যাঠাবাবুর ঘাড়ে চাপিয়ে নিশ্চিন্তে চোখ বুজে আছে। আশ্চর্য মানুষ বটে। বাড়ি ফেরার পথে বিষণ্ণ মনে কথাগুলো ভাবতে ভাবতে আসছিল পুষ্কর। বাড়ি এসে তার আর কিছু দাঁতে কাটতে ইচ্ছে করল না। হেসেলে ঢুকে নেত্যকে জল খাবার দিতে বারণ করে এলো। তবু কিছুক্ষণ পর জল খাবারের থালা হাতে দোতলায় উঠে দেখল পুষ্করের ঘরের দরজা বন্ধ। ঠেলা দিয়ে দরজায় খিল এঁটে দিয়েছে ভেতর থেকে। পুষ্কর যে নন্দার খবরটা জেনে গেছে, নিত্যকালী তা ভালোভাবেই টের পেল। মনটা খারাপ হয়ে গেল নিত্য। তার কি বা করার ছিল? যতদিনে সে টের পেল জ্যাঠাবাবু ওকে দিয়ে মিছে খবর পাঠিয়েছেন, ততদিনে নন্দার পাকা দেখা আশীর্বাদ সব হয়ে গেছে। ও আর মুখ ফুটে কিছু বলতে পারেনি। ওদিকে ঘরের মধ্যে বসে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কোনো উপায় ছিল না পুষ্করের। তবু ঠিক করলো পরশুই কলকাতায় ফিরে যাবে। কাকির কাছ থেকে ঠিকানা নিয়ে ফেরার পথে একবার চুঁচুড়ায় নেমে নন্দার শ্বশুর বাড়িতে যাবে, দেখে আসবে নন্দা সেখানে কেমন আছে। ওর জন্য বানানো সোনার সীতাহারটা ওকেই দিয়ে আসবে উপহার হিসেবে। নন্দাকে নিয়ে 7-5 ভাবতে ভাবতে পুষ্করের চোখটা লেগে এসেছিল। তারপর ঘুমিয়ে পড়েছিল একসময়। ভর দুপুরে ঘুম ভেঙে পুষ্কর দেখল দুপুর 2টো বাজতে চলেছে। তাড়াতাড়ি উঠে স্নান করতে যাওয়ার জন্য প্রস্তুত হলো পুষ্কর। সকালে কিছু খাওয়া হয়নি, এখন খিদেটা চাগিয়ে উঠেছে।
দিঘির জলে কয়েকটা ডুব দিয়ে আসার কথা ভেবে দরজা খুলতে গেল পুষ্কর। খোলা জানলার পাশ দিয়ে যেতে গিয়ে ঝিলের দিকে চোখ পড়ে গেল তার। ঝিলের মাঝখানে কালো মতো কিছু একটা উঁচু হয়ে আছে। এক ঝলক দেখলে মনে হবে যেন কারো মাথা ভেসে আছে। গড়ার ধরে দাঁড়িয়ে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে মনের ভুল ভেবে সে নিচে নেমে গেল। ঝিলের দিকে যেতে গেলে সদর দরজা দিয়ে পেছন দিকে ঘুরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। খিড়কির দরজা তো চিরতরে বন্ধ হয়ে গেছে। কোমরে ধুতির ওপর গামছা জড়িয়ে মাথার তালুতে নারকেল তেল খসতে খসতে সিঁড়ি দিয়ে নামছিল পুষ্কর। জ্যাঠাবাবুর গুরুগম্ভীর গলা শুনে থমকে গেল সে। সকালের জল খাবারটা যে খাবে না সেটা আগে বলে দিলেই পারতে। খাবারটা শুধু শুধু পড়েছিল। শেষে নেত্য গিয়ে আমবাগানের পুকুর পাড়ে রেখে এলো। কাকপক্ষীতেই মহাভোজ খেলো। পয়সা শ্রাদ্ধ আর কি। বেশ চিবিয়ে চিবিয়ে কথাগুলো বললেন সুন্দরপুর গায়ের মোড়ল সত্যসুন্দর চৌধুরী। পুষ্করের উত্তর দেওয়ার প্রবৃত্তি হলো না, চুপচাপ স্নান করতে বেরিয়ে গেল। কিন্তু ঝিলের কাছে পৌঁছতেই একটা ভবঘুরে পাগলাটে স্বভাবের লোক ঝিলের দিকে দেখিয়ে চিৎকার করে বলল, যা 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 চলে যা চলে যা চলে যা চলে যা, ভদ্র করে স্নান করতে নামিস নে ওই ঝিলের জলে তেনার বাস। যা যা আর দাঁড়াস নে, চলে যা এখান থেকে। পুষ্কর লোকটাকে বদ্ধ পাগল ভেবে ঝিলের জলে নেমে সাঁতার কেটে এগিয়ে গেল। মাঝখানে সেই কালো মাথাটা এখনো জেগে আছে। দিঘির জল এতটাই স্বচ্ছ যে তলার লতাপাতা গাছগাছরা চোখে পড়ে। আসলে এর নাম পদ্মপুকুর, কিন্তু লোকমুখে পদ্ম দিঘি হয়ে গেছে। কিন্তু জলের মাঝখানে যার মাথা দেখা যাচ্ছে তার বাকি শরীরটাও চোখে পড়ার কথা, অথচ তা দেখা যাচ্ছে না। পদ্মপুকুরের জলে এমন কিছু গভীরতা নেই, কাঁচের মতো স্বচ্ছ জল। সুতরাং যে যেদিকেই ভেসে থাকুক তার চেহারা অবশ্যই চোখে পড়বে। কিন্তু এক্ষেত্রে উল্টোটা ঘটছে। খুব কৌতূহল হলো পুষ্করের। এর আগে সে বহুবার পদ্মদিঘিতে স্নান করেছে, কিন্তু এমন বিচিত্র অভিজ্ঞতা কখনো হয়নি। পাগলটার কথা ভেবেও আশ্চর্য হয়ে গেল পুষ্কর। তাদের এই সুন্দরপুর গাঁয়ে নতুন এসেছে। গত 2 বছরে শুধু যে তাদের বাড়িতেই নতুন করে পরিবর্তন ঘটেছে তাই নয়, পারিপার্শ্বিক অনেক কিছুই বদলে গেছে। যাই হোক, দিঘির ঘটনাটা ভালো করে বোঝার জন্য এগিয়ে যেতে গিয়েও একটু দূরত্ব রেখে জলে ভেসে রইল পুষ্কর। ওটা যে কোনো মানুষের মাথা সে বিষয়ে আর কোনো সন্দেহ ছিল না তার মনে। কিন্তু সে যা দেখছে তা এক কথায় অবিশ্বাস্য। ভাসমান মাথাটা এদিক ওদিক ঘুরছে, অথচ তার চোখ, নাক, মুখ কিছুই দেখা যাচ্ছে না। ডুব সাঁতার দিয়েও দেখে এলো পুষ্কর, তাতেও কোনো লাভ হলো না। দিন দুপুরে এমন অস্বাভাবিক ঘটনা ঘটতে দেখে পুষ্কর পরপর কয়েকটা ডুব দিয়ে উঠে দিঘি থেকে উঠে আসতে উদ্যত হলো। আর ঠিক সেই মুহূর্তেই জলের তলা থেকে নারী কণ্ঠে আর্তনাদ ভেসে এলো, বাঁচাও, আমাদের বাঁচাও, আগুন আগুন, কে আছো বাঁচাও, ও আমাদের মেরে ফেলবে, দয়া করে বাঁচাও। জলের তলা থেকে কে আগুন বলে চিৎকার করছে? জলের নিচে আগুন লাগবে কি করে? চমকে ওঠে পুষ্কর। সেই ভেসে থাকা মাথাটাও আর দেখা যাচ্ছে না। মাথার আলুলায়িত কেশগুচ্ছ এতক্ষণ জলের ওপর চারপাশে ছড়িয়ে ছিটিয়েছিল, কিন্তু সব হঠাৎ উধাও হয়ে গেল চোখের নিমেষে। জলের তলা থেকে ভাঁড়ার ঘরে ভোরবেলায় শোনা সেই পুরুষ কণ্ঠে বীভৎস হাসির শব্দটা ভেসে আসছে। এমন সময় পুষ্করের মনে হলো কেউ তার পা দুটোকে ধরে জলের তলায় হিড় হিড় করে টেনে নিয়ে যাচ্ছে। প্রচণ্ড ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল পুষ্করের। মাথা কাজ করছিল না। কিছুক্ষণের জন্য হৃদযন্ত্র যেন বিকল হয়ে গেছিল। তলিয়ে যেতে যেতে আর্তচিৎকার করে উঠল, কে আপনারা? কেন আমাকে এভাবে বারবার সমস্যায় ফেলছেন? কোনো উত্তর এলো না। তবে পুষ্কর অনুভব করল তার পা দুটো আলগা হয়ে গেছে। ভয়ে চোখ বুজে ফেলেছিল পুষ্কর।
তারপর টের পেল সেই ভবঘুরে পাগলটা ঘাটে নেমে ওর হাত ধরে পাড়ে উঠিয়ে নিচ্ছে। কিন্তু তাকে ধন্যবাদ দেওয়ার আগেই সে ছুটে পালিয়ে গেল। যেতে যেতে বলে গেল, তোকে জলে নামতে বারণ করেছিল, শুনলি না তো আমার কথা? এখনো বলছি, এই সদরপুর গায়ে তোর পায়ে পায়ে বিপদ আছে, চলে যা এখান থেকে, চলে যা। জলের তলা থেকে সেই অদৃশ্য শক্তির রক্ত জল করা হাসির আওয়াজ এখনো কানে আসছে। পুষ্কর পাগলটার পিছু পিছু ছুটে গেল, কিন্তু তার নাগাল পাওয়ার আগেই ঝোপঝাড়ের ভেতর কোথাও অদৃশ্য হয়ে গেল। পুষ্কর আর বিলম্ব না করে দুপুরের খাবার খেয়ে কমলা কাকির বাড়ির দিকে হাঁটা দিল। নন্দার শ্বশুর বাড়ির ঠিকানা নিয়ে কথাবার্তা বলে কমলা কাকির বাড়ি থেকে বেরোতে সন্ধে গড়িয়ে গেল। ফেরার পথে সোজা রাস্তা ধরেই হাঁটছিল পুষ্কর। আধ ভাঙা লাল চাঁদ উঁকিয়ে দিচ্ছে মেঘের আড়াল থেকে। কিছুক্ষণ আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে, রাস্তা জলকাদায় ভর্তি। আপন মনে হাঁটছিল পুষ্কর। কমলা কাকির বাড়ি তাদের বাড়ি থেকে মাত্র মিনিট 10 হাঁটা পথ। হঠাৎ বাঁশঝাড়ের কাছাকাছি এসে পুষ্করের মনে হলো হাওয়ার স্রোত তাকে পেছন দিকে টানছে। সে যতই সামনে এগোনোর চেষ্টা করছে, হাওয়ার গতি তাকে সামনে এগোতে দিচ্ছে না। সে ক্রমশ পিছিয়ে যাচ্ছে। হাওয়ার বিপরীতে চলতে চলতে সে কয়েক মিনিটের মধ্যেই শ্মশান ধারে পৌঁছে গেল। জায়গাটা ওর ভালোই লাগে, অন্য সময় হলে সে নিজেই চলে আসতো। কিন্তু দিন দুয়েক ধরে যেসব ঘটনা ঘটে চলেছে, তাতেই বর্ষা বাদলের সন্ধ্যায় নির্জন শ্মশানে গা ছমছম করে উঠল। ঠাকুরদা বেঁচে থাকাকালীন রোজ শ্মশান ধারে হাঁটতে চলে যেত। ওর সেই বদ অভ্যেসের জন্য ঠাকুরদার কাছে রোজ বকাও খেতে হতো। বছর দুয়েক আগেও পুষ্করের কোনো ভয় ডর ছিল না, কিন্তু এবারের পরিস্থিতি অন্যরকম। একটা অজানা ভয়ে জাঁকিয়ে বসেছে তার মনে। হাঁটতে যাওয়ার আগে ঠাকুরদা প্রতিদিন সাবধান করে বলতেন, দাদু ভাই, এই শ্মশান ধারে এইভাবে যখন তখন যেওনি গো, খারাপ হাওয়া বাতাস লেগে যায় আর কি। ওখানে অশুভ আত্মারা ঘুরে বেড়ায়, তাছাড়া ভয়ঙ্কর অপদেবতারাও বাসা বেঁধে থাকে ওই শ্মশানে। বারবার নিষেধ করছি গো, ওখানে যেওনি গো, একেবারেই যেওনি। কিন্তু পুষ্কর শহরের ছেলে, সে ওসব মানতে চাইতো না। ঠাকুরদার মুখের ওপর কিছু না বললেও গুজব ভেবে মনে মনে হেসে উড়িয়ে দিত। সূর্যাস্তের পর শ্মশান ঘাটের গাছতলায় বসে দিব্যি হাওয়া খেত পুষ্কর। সন্ধে করে বাড়ি ঢুকলে কুরুক্ষেত্র হয়ে যেত। কিন্তু আজ তার সেই পছন্দের জায়গায় এসে পুষ্করের গায়ে রীতিমতো কাঁটা দিচ্ছে। ভবঘুরে লোকটার সাবধান বাণী বারবার মনে পড়ে যাচ্ছে। লোকটার পরিচয় জানা দরকার, কিন্তু পুষ্করকে দিঘি থেকে উঠিয়ে দিয়ে সে যে কোথায় উধাও হয়ে গেল তার হদিশ আর পাওয়া গেল না। বেশ দমবন্ধ গুমুট লাগছিল। দোনামোনা করতে করতে অবশেষে মনে সাহস এনে শ্মশান ঘাটের সিঁড়িতে একটু বিশ্রাম নিতে বসল। শ্মশান ভূমি আজ ফাঁকা, কোনো মৃতদেহ সৎকারের জন্য আসেনি এখনো। হাওয়ার বিপরীতে ভাসতে ভাসতে চলে আসার ঘটনা সত্যিই অবাক করে দেওয়ার মতো ছিল। পুষ্কর হাওয়া খেতে খেতে এসব কথাই ভাবছিল। আকাশের নিজস্ব আলোয় চারপাশটা মোটামুটি নজরে আসছে পুষ্করের। এমন সময় ঘুটঘুটে অন্ধকারে ঢেকে গেল বিস্তীর্ণ চরাচর। এক রাশ কালো ধোঁয়া উড়ে এলো বর্ষার বাতাসে। অবাক করে দেওয়ার মতো দৃশ্য। প্রথমে কালো মেঘ মনে হলেও সেগুলো যে আসলে কালো ধোঁয়া তা বুঝতে বেশি সময় লাগে না। পুষ্কর ভেবে পায় না পাড়াগাঁয়ের দূষণমুক্ত আকাশে কালো ধোঁয়ার উৎপত্তি হলো কোথা থেকে। আশেপাশে জনবসতি থাকলে তাকে উনুনের ধোঁয়া ভাবা যেত। হঠাৎ তার সমস্ত চিন্তার জাল ছিন্ন করে কাঠের গাঁট পোড়ার পটপট শব্দ ভেসে এলো ফাঁকা চিতাকুণ্ডর দিক থেকে। আওয়াজটা কানে যেতেই সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল একটা হাড় হিম করা দৃশ্য দেখে। চোখের সামনে দাউ দাউ করে একটা চিতা জ্বলছে। পুষ্করের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। এমন সময় সেই ভবঘুরে লোকটা পাশের ঝোপ থেকে বেরিয়ে এসে দুহাত দেখিয়ে চিৎকার করে বলল, পালা
পালা পালা পালা পালিয়ে যা, চলে যা এখান থেকে, চলে যা চলে যা। ও আসছে, ও কাউকে ছাড়বে না, ও সব পুড়িয়ে ছাড়খাড় করে দেবে, যা পালা। লোকটার কথা শুনে হকচকিয়ে যায় পুষ্কর। লোকটা আবার পালাতে যাচ্ছিল। পুষ্কর এক লাফে ঘাট থেকে উঠে খপ করে লোকটার হাত ধরে বলল, দাঁড়ান, যাবেন না। কে আপনি? কার কথা বলছেন? কে আসবে? লোকটা কোনো উত্তর দিল না, শুধু ভয়ার্ত চোখে ইশারায় আঙুল তুলে দেখালো। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে পুষ্করের চোখের সামনে একটা কুণ্ডলি পাকানো ধোঁয়াটে অবয়বের সৃষ্টি হলো তার সেই চিতাকুণ্ডের ধোঁয়ার লেলিহান শিখা থেকে। সামান্য দূরে উটকো হয়ে বসে একটা নারী মূর্তি চিতাকুণ্ডের ভস্য থেকে কি যেন একটা খুঁজে চলেছে আর আপন মনে কাঁদছে। পুষ্করের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা হিমেল স্রোত দ্রুত নেমে গেল নিচের দিকে। লোকটা হাত বাড়িয়ে নিয়ে দুহাতে চোখ ঢেকে ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, না 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 না, আমি 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 কিছু দেখিনি, আমি কিছু জানি না, আমি কিছু দেখিনি, আমি কাউকে চিনি না, আমি কিছু বলবো না, আমি কিছু বলবো না কথা। আমার সাইরা দেন, আমার সাইরা দেন, আপনাকে ভয় পড়ি, আমার সাইরা দেন, আমি কিছু জানি না, আমি কিছু দেখিনি, আমি কিছু বলবো না, আমার সাইরা দেন। নিজের মাথার চুল ছিঁড়তে ছিঁড়তে হাত ফসকে ছুটে বেরিয়ে গেল লোকটা। ওদিকে সেই ভয়ঙ্কর বিভীষিকা তার ধোঁয়াটে অবয়ব নিয়ে এগিয়ে আসছে পুষ্করের দিকে। সেই ভয়াবহ পরিস্থিতিতেও পুষ্কর টের পেল লোকটা অনেক কিছু জানে, আর কাল বিলম্ব না করে পিছু পিছু ছুটে চলল লোকটা রাস্তানার খোঁজে। কিছু দূর ছুটে গিয়ে লোকটা জেলে পাড়ায় ঢুকে বড় নদীর দিকে বাঁক নিল। পুষ্কর সেদিকে ছুটে গিয়ে দেখল নদীর পাড়ে জেলে বস্তি থেকে সামান্য দূরে গাছের ডাল আর লতা পাতা দিয়ে তৈরি একটা অস্থায়ী কুটিরে মাথা গোজান আশ্রয় নিয়েছে। পুষ্কর জেলে বস্তির মোটামুটি সকলকেই চেনে। এই লোকটা যে নতুন এসেছে সে বিষয়ে সন্দেহ নেই। পুষ্করকে গাছতলায় দাঁড়িয়ে হাঁপাতে দেখে কাদের মিয়া এসে বলে, আরে কর বাবু, যে মেলা দিন বাদ দেখতাছি আপনারে। হ্যাঁ, তা আপনি এত হাঁপাইতেছেন কেন? কি হয়েছেটা কি? হ্যাঁ, ও মা, আমি না মা, এই কর বাবুর জন্য একটু জল পানি নিয়ে আয় তো। জেলে বস্তির সকলেই পুষ্করকে করবাবু বলে ডাকে। নদীর ধারে খড়ের ছাউনি দেওয়া কাদেরের এক চালার মাটির বাড়ি। কাদেরের মেয়ে আমিনা মাটির দাওয়ায় বসে পুতুল নিয়ে খেলছিল। সে খেলা ছেড়ে উঠে জল আনতে চলে গেল। কাদের পুষ্করকে দাওয়ায় চাটাই পেতে বসিয়ে হাত পাখা নিয়ে বাতাস করতে লাগলো। নদীর হাওয়া আসছিল হু হু করে। পুষ্কর হেসে বলল, হাত পাকা দিয়ে আর বাতাস করতে হবে না কাদের মিয়া, নদী থেকে দিব্যি হাওয়া আসছে। আমি শ্মশান ধারে গেছিলাম, দেখলাম একজন অচেনা পাগল গোছের লোককে তোমাদের বস্তির দিকে ছুটে যেতে দেখে আমি ওর পিছু নিলাম, তাই হাঁপিয়ে গেছি। ও, আপনি কি ওই পাগলা বাবার কথা কইছেন বাবু? ও আমাদের বস্তিতে নতুন, মাত্র কয়েক মাস হলো হয়েছে। কেউ লোকটারে মেরে ধরে নদীতে ফেলে দিয়েছিল, ভাসতে ভাসতে আমাদের পাড়েই এসে পড়েছে। তারপরে থেকেই এইখানেই রয়ে গেছে। যে যা দেয় তাই খেয়ে পেট ভরায়। আমরাই দেখি ওরে, মনে হয় মাথায় চোট পেয়ে ওর নাম ধাম সব ভুইলা গেছে। মাঝে মাঝে আপন মনে চিল্লাই আর কয়, সে আসতেছে, সে আসতেছে, সে সব পুইরে সারখার কইরে দেবে, সে আসতেছে, সে সব পুইরে সারখার কইরে দেবে। পুষ্কর মহা ফাঁপড়ে পড়ে গেল। লোকটার এখানে কেউ নেই। কোথা থেকে এসেছে, কারা তাকে মেরে নদীতে ফেলে দিয়েছে, কেন মেরেছে, কিছুই তো বোঝা যাচ্ছে না। লোকটার মাথার চিকিৎসা করা দরকার। কাদেরকে কিছু টাকা দিয়ে বলল, কাদের মিয়া, আমি কাল কলকাতা চলে যাচ্ছি, তুমি ওনাকে সদর হাসপাতালে ভর্তি করে দিও। ওনার চিকিৎসা করানো দরকার, তবেই সব মনে পড়বে। টাকার জন্য ভেবো না, যখন যা লাগবে আমাকে ফোনে বা চিঠিতে জানিও, আমি পাঠিয়ে দেব। মাস দুয়েক পর পুজোর সময় আমি এসে দেখে যাব না হয় একবার। কাদের মিয়া কিছু টাকা কৌটোতে রেখে বাকিটা ফিরিয়ে দিয়ে বলল, কর বাবু,
এই আপনার দয়ার শরীর, তবে আপনি একা দেবেন কেন? আমরা সবাই যে যার মতো দিমুখনে, আপনারে ওসব নিয়ে আর চিন্তা করতে হবে নি গো, একেবারে চিন্তা করতে হবে নি। এর মধ্যে আমিনা এক ঘটি জল আর ছোট রেকাবিতে করে খানিকটা সেমাইয়ের পায়েস এনে পুষ্করের হাতে ধরিয়ে দিল। কাদের বলল, খেয়ে নেন বাবু, খেয়ে নেন। পশু পরব গেছে, বউ তাই ওই সেমাই রেঁধেছে। পুষ্কর তৃপ্তি করে জল আর পায়েস খেয়ে উঠে পড়ে। জেলে বস্তি থেকে বেরিয়ে বাড়ির দিকে পা বাড়ালো। সেই বিভীষিকার কথা মন থেকে মুছে গেছিল। হঠাৎ পোড়া পোড়া একটা গন্ধ এসে নাকে লাগলো। জেলে বস্তি থেকে তার বাড়ি পর্যন্ত বেশ কিছুটা পথ ফাঁকা শুনশান হয়ে যায় সন্ধ্যের পর থেকে। সেই বাঁশ ঝাড়ের কাছে এসে পৌঁছতেই সামনের ঝোপ থেকে আচমকা একটা বিষাক্ত তীর ছুটে এলো পুষ্করের দিকে। সঙ্গে সঙ্গে শ্মশান ঘাটের সেই ধোঁয়াটে অবয়বটা কোত্থেকে পুষ্করের সামনে এসে এক মূর্তিমান বিভীষিকায় পরিণত হয়ে তাকে আড়াল করে দাঁড়ালো। তীরটা সেই অশরীরীর শরীর ভেদ করে ঝোপের দিকেই ছুটে গিয়ে সাঁই করে কারো শরীরে ঢুকে যে এফোর ওফোর করে দিল, তা তার গগনভেদী চিৎকারেই প্রমাণিত হয়ে গেল। মৃত লোকটার সাগরেদটি ছুটে পালাতে যাচ্ছিল। পাশ থেকে শ্মশানে উটকো হয়ে বসে থাকা কান্নারত সেই বিভৎস নারী মূর্তি ওর গলার টুঁটি টিপে ধরে হেসে উঠল। লোকটা ছটফট করতে করতে অবশেষে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেল। তারপর দুজনে হাত ধরাধরি করে মিলিয়ে গেল বাঁশঝাড়ের অন্ধকারে। কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়েছিল পুষ্কর। তারপর মাথা ঘুরে পড়ে গেল পথের মাঝখানে। অনেকেই সেই চিৎকার শুনে জেলে বস্তি এবং গ্রামের দিকে অনেকেই ছুটে এলো। সকলে ধরাধরি করে পুষ্করকে তার বাড়িতে পৌঁছে দিল। ওদিকে মৃতদেহ দুটো যেমনকার তেমনই পড়ে রইল পথের মাঝখানে। মোড়লবাবু হুকুম দিল ডোম এসে নিয়ে যাবে। পরের দিন পুষ্কর খবর পেল লোক দুটো নাকি গুন্ডা আর তোলাবাজ ছিল। তাছাড়া গ্রামের মেয়ে বউদের উত্ত্যক্ত করত। ফলে ওদের মৃত্যুতে গ্রামবাসীরা সকলেই হাঁপ ছেড়ে বেঁচেছিল। তবে পুষ্করের মনের মধ্যে সন্দেহ গাঢ় হয়, জ্যাঠাবাবু থাকতে গ্রামে এত অনাচার হতো কি করে? জ্যাঠাবাবুর কানে কি সেসব খবর যেত না, নাকি সব জেনেও তিনি মুখ বুজেছিলেন? পুষ্কর কলকাতা ফিরে যাওয়ার সিদ্ধান্ত বদলে সুন্দরপুরেই রয়ে গেল। জ্যাঠাবাবু তা ভালো চোখে দেখলেন না। তিনি বললেন, তোমার ওপর একবার যখন আক্রমণ হয়েছে, তাহলে আবার কোনো বিপদ যে ঘটবে না তা তো জোর দিয়ে বলা যাচ্ছে না। শিবুকে খবর দিয়েছি, ও এসে তোমায় নিয়ে যাবে। একলা ছাড়া যাবে না তোমায়। তবে পুষ্করও দম্বার পাত্র নয়। তার বাবা এলে তাকে বুঝিয়ে সে যা করার করবে। কারো মুখে মুখে তর্ক করা তার স্বভাব বিরুদ্ধ। তাই আর কথা না বাড়িয়ে চুপ করে গেল পুষ্কর। মনে মনে ভাবল, গুন্ডা তোলাবাজরা কেন আমাকে মারতে চেয়েছিল? কে তাদের মারতে বলেছে? জেলে বস্তিতে আশ্রয় নেওয়া পাগল লোকটির পরিচয় বা কি? ওই দুই অশরীরই যারা আমাকে রক্ষা করেছে তারাই বা কে? কেন প্রথম দিন থেকে ওরা নানাভাবে আমাকে ভয় দেখানোর চেষ্টা করেছে? ওদের এই অবস্থার জন্য কে বা কারা দায়ী? এই সব প্রশ্নের উত্তর আমাকে জানতেই হবে। সুন্দরপুর ছেড়ে আমি কিছুতেই যাব না। বাবা আসুক, তারপর যা করার করব। ভৃত্য রামু শেষবার সাবধান করে বলেছিল, দাদাবাবু, তোমার আশেপাশে অনেক লোক মুখোশ পরে ঘুরিয়ে বেড়াচ্ছে, তুমি সাবধানে থেকো। পুষ্করের মনে পড়ে গেল রামুর বলা কথাগুলো। রামু তাকে সাবধান করেছিল। তবে তারপর থেকে পুষ্করের আর গ্রামে আসাই হয়নি। সেদিন রামুর কথায় গুরুত্ব না দিলেও আজ সে বুঝতে পেরেছে রামু কেন তাকে সাবধান করেছিল। রাতে খাওয়ার পর একা ঘরে শুয়ে রামুর কথা ভাবছিল পুষ্কর। আজ জ্যাঠাবাবুর হুকুমে ওকে ঘরের দরজা খোলা রেখেই শুতে হয়েছে। জ্যাঠাবাবু বলেছেন, বন্ধ ঘরে কি আবার ঘটবে তার ঠিক নেই। আমি কোনো ঝুঁকি নিতে চাই না। আজ রামু সিঁড়ির নিচে সারা রাত পাহারায় থাকবে। আমি তো তেতলাতেই থাকবো। কোনো অসুবিধা হলে মোকাবিলা করা যাবে। পুষ্করের খুব রাগ হচ্ছিল। কি দরকার ছিল রামুকে সারা রাত জাগিয়ে রাখার? শত্রুপক্ষ ভুলেও আজ আর দ্বিতীয়বার ওকে মারার মতো মূর্খামি করবে না। জ্যাঠাবাবুর সবেতেই বাড়াবাড়ি।
সাত-পাঁচ ভাবতে ভাবতে জ্যাঠাবাবুর নাসিকা গর্জন কানে এলো। পুষ্কর যখন বিছানা ছেড়ে নিচে যাওয়ার কথা ভাবছে, এমন সময় রামু নিজেই দোতলায় উঠে এলো। অতি সন্তর্পণে তেতলার দিকে তাকিয়ে পা টিপে টিপে ঘরে ঢুকে এলো। চাপা স্বরে বলল, দাদাবাবু, চিনতে পেরেছো ওদের? আমার মনে হয় আগের বাড়ি এই ঘটনাটা ঘটি যেত। তুমি সেবার খুব তাড়াতাড়ি কলকাতায় ফিরে গেলে বলে ওরা কিছু করতে পারেনি, তাই এবারে আটঘাট বেঁধে এইছে। তোমায় কয়েছিলুম চোখ কান খোলা রাখতে, কিন্তু যারা তোমায় রক্ষে করেছে তাদের কি তুমি নিজের চোখে দেখিছো? চেনো ওদেরকে? না রে রামু, চিনতে পারিনি। ভালো করে দেখার সুযোগ পেলাম কই। হঠাৎ করে এসেছিল, হঠাৎ করেই চলে গেল। রামু পুষ্করের কথা শুনে ভয়ে ভয়ে বলল, দাদাবাবু, আমাদের এ বাড়িতে তেনাদের বাস আছে, তুমি কিছু টের পাওনি? বেশ কিছুদিন ধরিয়ে মাঝরাতে গোল ঘর থেকে মেয়ে ছেলের গলায় কান্নার শব্দ ভেসে আসে। ভারী গর্জনের মতো শব্দও পাইছি অনেক সময়। জ্যাঠা বাবুকে বললে কিছুতেই বিশ্বাস করবেন নে, উল্টে গাল মন্দ করবেন। তাই তাই ওনাকে কিছু জানাইনি কো, তোমাকেই প্রথম জানালুম। আমার মনে হয় আজ তিনারাই তোমায় রক্ষে করেছেন। পুষ্কর চমকে ওঠে রামুর কথা শুনে। তবে এটা যে সত্যি সেটা রামুকে বুঝতে দেওয়া যাবে না এখনই। সে নিজে এখনো অথই জলে পড়ে আছে, কোনো প্রশ্নের উত্তর মেলেনি। কিভাবে এগোবে, কার কাছে গেলে সবটা জানা যাবে, তা এখনো বুঝে উঠতে পারছে না পুষ্কর। শুধু একটা বিষয়ে সে নিশ্চিত হতে পেরেছে, জ্যাঠাবাবু বেশ তৎপরতার সাথেই নন্দাকে তার জীবন থেকে চিরতরে সরিয়ে দিয়েছেন। নন্দার কথা ভেবে পুষ্করের মনটা খারাপ হয়ে যায়, বুকের ভেতরটা হু হু করে ওঠে। ঠিক সেই মুহূর্তে একটা ক্ষীণ অস্পষ্ট গলার আওয়াজ ভেসে আসে দরজার বাইরে থেকে। পুষ্করদা, আমি এসেছি। কথাগুলো যেন বহু দূর থেকে ভেসে আসছে, টেনে টেনে সুর করে বলছে। তবে অস্পষ্ট হলেও সেই কণ্ঠস্বর চিনতে পুষ্করের কোনো অসুবিধে হলো না। নন্দার গলা। এক লাফে খাট থেকে নেমে ছুটে গেল পুষ্কর। লোডশেডিং হয়ে গেছে একটু আগেই। ঘরের কোণে একটা লম্ফ জ্বালানো ছিল। দরজার বাইরে অন্ধকারে মিশে একটা নারী মূর্তি দাঁড়িয়ে আছে। রামু ছট করে লম্ফের আলোটা একটু বাড়িয়ে দিল। পুষ্কর লম্ফর আলোয় নন্দাকে দেখতে পেল। কিন্তু এ কি চেহারা হয়েছে নন্দার! মাথার চুল পড়ে গেছে, কয়েক গাছি লেপ্টে আছে চামড়ার সাথে। পুড়ে কালো হয়ে যাওয়া শরীরের বিভিন্ন জায়গায় দগদগে ঘা, চামড়া কুঁচকে ফেটে গোলাপি মাংস বেরিয়ে রক্তরস ঝরে পড়ছে। বুকের কাছে চামড়াবিহীন কঙ্কালসার হাতে কিছু একটা আঁকড়ে ধরে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। একটা চোখ মণিহীন কোটরগত, অন্যটার মণি বিভৎসভাবে ঠেলে বাইরে বেরিয়ে এসেছে। চোয়াল খুলে ঝুলে পড়েছে একপাশে। আঁতকে ওঠে পুষ্কর। নন্দা যে আর ইহজগতের বাসিন্দা নয় তা বুঝতে কিছুমাত্র অসুবিধে হলো না তার। পুষ্করের অন্তরাত্মা কেঁপে উঠল। গত কয়েকদিন যাবৎ নন্দাই তাকে বারবার দেখা দিয়েছে, কখনো ঘরের কোণে, কখনো ভাড়ার ঘরে, কখনো শ্মশানে, কখনো পথে ঘাটে। অতীতে ঘটে যাওয়া কোনো ভয়াবহ ঘটনার আবহ সৃষ্টি করে নানাভাবে ভয় দেখিয়ে পুষ্করকে সুন্দরপুর গ্রাম ছেড়ে শহরে চলে যাওয়ার ইঙ্গিত দিয়েছে, পুষ্করকে আসন্ন বিপদের হাত থেকে রক্ষা করতে। কিন্তু পুষ্কর তা বোঝেনি। পুষ্কর চোখের জল ধরে রাখতে পারে না। প্রচণ্ড রাগে চেঁচিয়ে বলে ওঠে, কে তোমার এই হাল করেছে নন্দা? বলো আমাকে, আমি সেই মহাপাপীর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব। নন্দা বলল, সময় হলে সব জানতে পারবে। তুমি বিশ্রাম করো, আমাকে এবার চলে যেতে হবে। ভোর হয়ে এসেছিল। নন্দা আবছা অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। ভারাক্রান্ত মনে বাকি সময়টুকু অতীতের স্মৃতিচারণ করে কাটিয়ে দিল পুষ্কর। রামু ধুতির খুঁটে চোখ মুছে নিজের কাজে চলে গেল। আকাশ ফর্সা হতেই পুষ্কর কাউকে কিছু না জানিয়ে কোথায় যেন বেরিয়ে গেল।
ফিরে এলো অনেক রাতে। সত্যসুন্দর চুরুট মুখে নিয়ে নিচের দালানে পায়চারি করছিলেন। পুষ্করকে সদর দরজা দিয়ে ঢুকতে দেখে তেলে বেগুনে জ্বলে উঠলেন। গলা সপ্তমে চড়িয়ে বললেন, তোমার এত বড় আস্পর্ধা যে আমাকে কিছু না জানিয়ে তুমি বাড়ি থেকে বেরিয়ে গেছো। আজ শিবু এসে তোমাকে নিয়ে যাওয়ার কথা ছিল। শিবুকে যতবার ফোন করছি ততবার বেজে যাচ্ছে, ও ফোন ওঠাচ্ছে না কোন সাহসে? তুমি ওকে আসতে নিষেধ করে দিয়েছো বোধহয়। তোমাদের সাহস দেখে অবাক হচ্ছি, আমি অবাক হচ্ছি। পুষ্কর ঠান্ডা গলায় বলল, সেটা যখন বুঝতেই পেরেছেন তাহলে অযথা সময় নষ্ট নাই বা করলেন জ্যাঠাবাবু। বাবা তাঁর পাওনাগণ্ডা বুঝে নিতে ঠিকই আসবেন, আপনি ঘরে যান। সত্যসুন্দর কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেলেন পুষ্করের এমন অপ্রত্যাশিত আচরণ দেখে। তিনি কিছু একটা বলতেই যাচ্ছিলেন, এমন সময় দরজার কাছে দাঁড়িয়ে থাকা একজন আগন্তুককে দেখে যার পরনায় স্তম্ভিত হয়ে গেলেন। আর একটা কথাও না বলে তিনি নীরবে ওপরে উঠে গেলেন। সেই আগন্তুককে সঙ্গে নিয়ে পুষ্কর দোতলায় নিজের ঘরে চলে গেল। যাওয়ার সময় নিত্যকে বলে গেল দুজনের মতো খাবার দোতলার ঘরে পৌঁছে দিতে। রাত 1টা নাগাদ খাওয়া দাওয়ার পাট চুকিয়ে শুয়ে পড়েছিল পুষ্কর। সঙ্গে যাকে এনেছে সে অন্য কেউ নয়, সে হলো জেলে বস্তিতে আশ্রয় নিয়ে লুকিয়ে থাকা সেই ভবঘুরে লোকটি। লোকটির নাম কমলেশ মজুমদার। পুষ্কর ঘরের দরজা খোলা রেখেই শুয়েছিল। কমলেশ ঘুমিয়ে পড়েছিল ক্লান্ত হয়ে। রাত 3টে নাগাদ আপাদমস্তক কালো চাদরে ঢাকা একটি লোক এসে ঘরে প্রবেশ করল। লোকটার এক হাতে লাঠি আর এক হাতে দড়ির ফাঁস। পুষ্কর প্রথম দিকে সজাগ ছিল, কিন্তু সারাদিনের পথশ্রমের কারণে বেশিক্ষণ জেগে থাকা সম্ভব হলো না। চোখ জুড়িয়ে এসেছিল। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছে তার খেয়াল নেই। কালো চাদরে ঢাকা লোকটা দুহাতে লাঠি ধরে পুষ্করকে মারতে যেতেই হাতের লাঠিটা কেউ অন্ধকারে ছিনিয়ে নিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলে দিল। দড়ির ফাঁসটা লোকটার হাত থেকে আপনা আপনি উড়ে গিয়ে শূন্যে উঠে চোখের সামনে দুলতে লাগলো। লোকটা দৃষ্টিভ্রম হচ্ছে ভেবে মূর্খের মতো অন্ধকার হাতড়ে মেঝে থেকে লাঠিটা তুলে নিতে গেল। আর তখনই নারী কণ্ঠে বিকট অট্ট হাসির আওয়াজ কানে এলো। লোকটা ভয়ে পাগলের মতো চিৎকার করে উঠল, কে ঢুকছে ঘরে? হ্যাঁ, কে হাসছে? কে তুমি? কিন্তু ভয়ে গলা দিয়ে ঘর ঘর করে শব্দ ছাড়া আর কিছুই বেরোলো না। কথাগুলো গলার ভেতরেই হারিয়ে গেল। কোনো রকমে ঢোক গিলে আবার কথা বলার চেষ্টা করল। শুধু গো গো করে গোঙানির মতো শব্দ ছাড়া আর কিছুই শোনা গেল না। নারী মূর্তি হাসতে হাসতে বলল, কি হলো বাবু মশাই, তোমার সব সাহস উড়ে গেল? মারবে না আমাকে? মারো মারো দেখি, আবার মেরে ফেলো। লোকটা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, মুখে কোনো কথা নেই। নারী মূর্তি বলে উঠল, কিরে কিরে চুপ করে আছিস কেন? আমায় চিনতে পারিসনি বাবু মশাই? এত তাড়াতাড়ি ভুলে গেলি? ভালো করে তাকিয়ে দেখ। কান ফাটানো অপার্থিব হাসি শুনে লোকটার সর্বাঙ্গ থর থর করে কেঁপে উঠল। কালো মেঘ সরে গিয়ে জানলা দিয়ে খয়াটে চাঁদের আলো এসে পড়েছে। নারী মূর্তির অবয়বটা ধীরে ধীরে লোকটার চোখের সামনে স্পষ্ট হলো। এবার লোকটার মুখে আর কোনো কথা নেই। এই মুহূর্তে গোঙানির শব্দটুকুও বেরোলো না, শুধু হাওয়ার মতো শব্দ হচ্ছে। কোনো উত্তর এলো না, শুধু সেই ভয়ঙ্কর হাসির শব্দ ঘরের প্রতিটা দেওয়ালে ধাক্কা খেয়ে লোকটার কানের কাছে ফিরে ফিরে আসছে। ফাঁসির দড়িটা ওকে ঘিরে চারপাশে অনবরত ঘুরপাক খাচ্ছে। হঠাৎ পায়ের তলায় চটচটে আঠালো মতো কিছু এসে লাগায় লোকটা চমকে ওঠে। মেঝের দিকে তাকিয়ে থমকে গেল। রক্তধারা গড়িয়ে আসছে সেই নারী মূর্তির শরীর থেকে। হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করলো।
লোকটা প্রচণ্ড ভয়ে যেই ছুটে পালাতে গেল, অমনি একটা ক্রুদ্ধ গর্জন ভেসে এলো দরজার বাইরে থেকে। ভারী পায়ের শব্দ পড়ে উঠে আসছে। কয়েক সেকেন্ডের মধ্যেই এক ভয়াল দর্শন বিশাল ছায়ামূর্তি তার পথ আটকে দাঁড়ালো। হিংস্র সাপদের মতো আয়তাকার চোখ দুটো থেকে ক্রোধের আগুন ঝরে পড়ছে। লোকটা বৃথাই পালিয়ে যাওয়ার চেষ্টা করলো। সেই বিশাল ছায়ামূর্তির প্রকাণ্ড থাবার ঘায়ে লোকটার ঘাড় বেঁকে একপাশে কাত হয়ে গেল। পৈশাচিক উল্লাসে নারী মূর্তি এবং সেই বিশাল ছায়ামূর্তি তাকে ঘিরে নাচতে শুরু করলো। লোকটা আগেই টের পেয়েছিল তার আর নিস্তার নেই, তবু বারবার আকার ইঙ্গিতে হাত জোর করে ক্ষমা চাইতে লাগলো। পুষ্কর ও কমলেশের ঘুম ভেঙে গেছিল চিৎকার চেঁচামেচির শব্দে। এতক্ষণ ধরে সবকিছু নীরবে প্রত্যক্ষ করছিল তারা। পুষ্কর বিছানা থেকে নেমে এসে লোকটার গলা টিপে ধরে বলল, ক্ষমা চাইতে লজ্জা করে না? হ্যাঁ, আজ তোকে মেরে তবেই আমার শান্তি হবে। পুষ্কর টুঁটি টিপে ধরতেই সেই বিভৎস ছায়ামূর্তিটা লোকটাকে সরিয়ে নিয়ে শূন্যে তুলে ছুঁড়ে ফেলে দিল। লোকটা সজোরে এসে পুষ্করের পায়ের কাছে মুখ থুবড়ে পড়ে গেল। সেই নারী মূর্তি অর্থাৎ নন্দার অতৃপ্ত আত্মা বলে উঠল, আমাদের কাজ আমাদের করতে দাও পুষ্করদা। এই শয়তানটাকে মেরে আমরা মুক্তি পাবো, তবেই আমাদের আত্মার শান্তি হবে। তোমার জন্য বহুদিন অপেক্ষা করছিলাম, এমনকি বিয়ের পাখা কথা হয়ে যাবার পরেও অসুস্থতার অজুহাতে আশীর্বাদের দিন পিছিয়ে দিয়েছিলাম। তোমার প্রতীক্ষায় ছিলাম, কিন্তু তুমি এলে না। এদিকে পাড়া প্রতিবেশীদের মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়ে গেল। মা ভয় পেয়ে গেলেন। শীঘ্রই আশীর্বাদের আয়োজন করা হলো। এরপর বাধ্য হয়ে তোমার আশা ছেড়ে দিয়ে বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য হলাম। তবে কান্ত মাস্টার আমাকে জলে ফেলে দেয়নি। আমার শ্বশুর বাড়িতে আমরা মাত্র 3 জন সদস্য ছিলাম। আমি, আমার স্বামী অমলেশ এবং আমার স্বামীর ছোট ভাই কমলেশ। আমার স্বামী যথেষ্ট দায়িত্বশীল এবং যত্নবান মানুষ ছিলেন। কমলেশ আমাকে বৌদিদি বলেই ডাকত। আমরা ভালোই ছিলাম। অমলেশ ব্যবসা করতেন। একবার ব্যবসার কাজে ওনাকে আমাদের সুন্দরপুরেই যেতে হলো। আমি তখন সবেমাত্র 1 মাসের পোয়াতে ছিলাম। ডাক্তার আমাকে প্রথম 3 মাস ট্রেনে বাসে চড়ে কোথাও যেতে বারণ করেছিলেন। তাই আমি কমলেশের চুচুড়োয় থেকে গেলাম। অমলেশ ব্যবসার কাজ সেরে ফেরার পথে কিছু কেনাকাটা করে আমার মায়ের কাছে গেলেন। মায়ের বাড়িতে 1 রাত থেকে পরদিন দুপুরে ট্রেন ধরার জন্য পায়ে হেঁটে স্টেশনের দিকেই যাচ্ছিলেন। তিনি তাড়াতাড়ি পাকা রাস্তায় পৌঁছানোর জন্য ওপাশে শ্মশান ধারের দিকে জঙ্গলের পথ ধরছিলেন। আর সেটাই কাল হয়ে দাঁড়ালো। জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার সময় তিনি দূর থেকে 3 জন সন্ডামার্কা লোকের সাথে বাবু মশাইকে কথা বলতে দেখেন। লোকগুলোর হাতে অস্ত্র, লাঠি, সোটা ইত্যাদি ছিল। কথাবার্তা শুনে বোঝাই যাচ্ছিল যে ওরা বাবু মশাইয়ের নির্দেশে কাউকে মেরে তাদের বাড়িতে লুটপাট চালিয়ে এসেছে, জিনিসপত্রের ভাগ বাটোয়ারা নিয়ে কথা বলছে। তখনও অমলেশকে ওরা দেখতে পায়নি। হাতে অস্ত্র দেখে সন্দেহ হওয়ায় অমলেশ পা টিপে টিপে ঝোপঝাড়ের ভিতর দিয়ে ওদের কাছাকাছি একটা বটগাছের আড়ালে লুকিয়ে সব কথাবার্তা শুনছিলেন। লুট করা জিনিসের হিসেবপত্র কষতে কষতে হঠাৎ বাবু মশাই বলে উঠলেন, এরপর তোদের আরো একটা কাজ করতে হবে। আমার পথের কাঁটা পুষ্করকে চিরদিনের মতো সরিয়ে ফেলতে হবে তোদের। কিছুদিন পরেইও গ্রামে আসবে। তার সাথে সুযোগ বুঝে ওর বাবাকেও। কিরে, পারবি তো? হ্যাঁ? আমার স্বামীকে আমি বিয়ের পর তোমার সাথে আমার সম্পর্কের কথা জানিয়েছিলাম, তাই উনি আমার নাম ধাম সবই জানতেন। বাবু মশাইকেও চিনতেন। তোমাদের মেরে ফেলার কথা শুনে উনি আটকে উঠে মুখ দিয়ে শব্দ করে ফেলেছিলেন। কিন্তু ওরা যেসব শুনেও না শোনার ভান করেছিল সেদিন, তা উনি টের পাননি। উনি ওনার মতো চুপচাপ স্টেশনের দিকে চলে গিয়েছিলেন। সেদিন তখনও কিছু করলে ধরা পড়ে যেতেন।
কারণ পড়শিরা সকলেই অমলেশকে মায়ের বাড়িতে যেতে দেখেছিল এবং ফেরার সময় যে সে জঙ্গলের পথ ধরবে তা অনেকেই শুনেছিল। এদিকে যদি কেউ আগেই বাবু মশাই বা তার সাগরেদদের জঙ্গলে যেতে দেখে তাহলে কিছু ঘটলে গ্রামবাসীরা সব ধরে ফেলত। তাই সেদিন নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিলেন। উনি সুন্দরপুর দেখে ফিরে আসার কিছুদিন পর একদিন সন্ধ্যাবেলায় বাবুমশাই লোকজন নিয়ে এসে আমাদের বাড়িতে চড়াও হলেন। সেদিন পাশের গায়ে যাত্রাপালা ছিল, ফলে আমাদের গ্রামের অধিকাংশ লোক সেই যাত্রা দেখতে গিয়েছিল। বাবুমশাই সমস্ত খোঁজ খবর নিয়েই এসেছিল। কমলেশ তখন বাড়ি ছিল না, দোকানে গিয়েছিল। দরজায় কড়া নাড়ার শব্দ পেয়ে কমলেশ ভেবে খুলে দিতেই ওরা হুড়মুড় করে ঢুকে পড়ল। আমি বাধা দিতে গেলাম, আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বাবুমশাইয়ের নির্দেশে লোক দুটো অমলেশের হাত পা বেঁধে ওকে মারতে শুরু করলো। আমি বাবুমশাইয়ের পা ধরে কত অনুরোধ করলাম, এমনকি স্বামীকে বাঁচাতে এ কথাও বলেছিলাম যে বাবুমশাই তুমি ভুল ভাবছো, উনি কিচ্ছু শোনেননি, আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। আর উনি যদিও শুনে থাকেন তাহলে কাউকে কিচ্ছু বলবেন না, ওনাকে ছেড়ে দিন। কিন্তু আমার অনুরোধ উপরোধ ব্যর্থ হলো। অমলেশ বাড়ি ফিরে আমাকে সব কথাই জানিয়েছিলেন। আমরা ভিতরে ভিতরে তোমার সাথে যোগাযোগের চেষ্টা করেছিলাম, কিন্তু তোমার কলকাতার নতুন ঠিকানা আমার জানা ছিল না। স্থানীয় থানায় অমলেশের চেনা জানা লোকজন ছিল, আমরা থানায় সব জানিয়ে খোঁজ খবর করেছিলাম। কিন্তু বাবুমশাই অত্যন্ত ধূর্ত এবং প্রভাবশালী লোক। সে আমার পেটে লাথি মেরে বলল, কি ভেবেছিলি আমি কিচ্ছু জানতে পারবো না? তোরা যে থানায় সবকিছু জানিয়ে তোর পুরনো নাগরকে বাঁচাবার চেষ্টা করবি তা আমি আগেই আঁচ করতে পেরেছিলাম। তাই তো ওপর মহলে প্রচুর টাকা খাইয়ে তোদের সব পরিকল্পনা একেবারে ভেস্তে দিয়েছি। আজ যে তোরা পুড়ে মরবি এর কারণটাও কোনোদিন কেউ জানতে পারবে না। আগাম টাকা খাইয়ে রেখেছি, সবাই ভাববে শর্ট সার্কিট হয়ে আগুন ধরে গেছে। সেদিন শয়তানটা সব শয়তানি টের পেলাম। শয়তানটা আমাদের দুজনকে মারধর করে আমাদের হাত পা মুখ বেঁধে দিয়ে আমাদের গায়ে আগুন লাগিয়ে দিল। আমরা ওদের চোখের সামনে পুড়ে ছাড়খাড় হয়ে গেলাম। এরপর গোটা বাড়িতে আগুন ধরিয়ে বেরিয়ে যাবার মুহূর্তে কমলেশ ওদের দেখে ফেলে। ওরা কমলেশকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়, ওকে মেরে আধমোড়া করে সুন্দরপুরের কাছাকাছি বড় নদীতে ভাসিয়ে দেয়। আঘাত লেগে কমলেশ অজ্ঞান হয়ে গিয়েছিল। ওরা ভেবেছিল ও এমনি মরে যাবে, তাই জলে ভাসিয়ে দিয়েছিল। বড় নদীর একটা শাখা জলে বস্তির ভেতর দিয়ে ছোট নদীতে মিশেছে। ডুবে যাওয়ার মুহূর্তে কমলেশের জ্ঞান ফিরে আসে। সে কোনো মতে সাঁতরে শাখা নদীতে গিয়ে পড়ে, তারপর পাড়ের কাছে গিয়ে আবার অজ্ঞান হয়ে যায়। জেলে বস্তির কেউ কমলেশকে চিনত না, তাছাড়া কমলেশ আগের সব কথাই ভুলে গিয়েছিল। শেষে পাগল হয়ে গেল। শ্মশানে চিতার আগুন দেখে মাঝে মাঝে ওর সব ঘটনা মনে পড়ে যেত। তখন চিৎকার করে সবাইকে বলতো, ওরা আসবে, ওরা আসছে, সব পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। ইতিমধ্যে চিৎকার, চেঁচামেচি, ভয়ঙ্কর গর্জন ইত্যাদি শুনে পাড়াপড়শিরা মোড়ল বাড়িতে এসে হাজির হয়েছিল। রামু তাদের দরজা খুলে দিয়েছে। নন্দার অপার্থিব কণ্ঠে সম্পূর্ণ ঘটনাটা শুনে গ্রামবাসীরা ছি ছি করতে থাকে, ধিক্কার দিতে থাকে বাবুমশাই ওরফে পুষ্করের জ্যাঠাবাবু সত্যসুন্দরকে। চারিদিক থেকে ঘিরে ধরে মারধর করতে থাকে। পুষ্কর হেসে ওঠে, চিৎকার করে বলে, শয়তান সত্য সুন্দর, পাপ কখনো চাপা থাকে না। কমলেশের সঙ্গে আমার চারপাশে দেখা অশরীরীদের একটা যোগসূত্র খোঁজার চেষ্টা করছিলাম কিছুদিন ধরেই। গত রাতে নন্দার আত্মা এসে কিছু ইঙ্গিত দিয়ে যায়। গতকাল লোক লাগিয়ে ২০ তীর ছুঁড়ে মারার চেষ্টা করে ব্যর্থ হয়ে আজ আমাকে বাবার সঙ্গে কলকাতায় চলে যাবার হুকুম দিয়েছিল আসন্ন বিপদের কথা বলে। ভালো মানুষ সেজেছিল, আসলে ওটাও তোমার একটা চাল ছিল। বাবা আমাকে নিতে এলেই ফেরার পথে জঙ্গলের মধ্যে আমাদের দুজনকে মেরে ফেলতে তুমি সব ব্যবস্থা করে রেখেছিলে। আমি তাই ভোরে উঠে কমলেশকে জেলে বস্তি থেকে নিয়ে চুচুড়োয় চলে যাই। নন্দার ঠিকানা কাকির কাছ থেকে আগেই নিয়ে রেখেছিলাম। কমলেশকে নিয়ে সেখানে গিয়ে খোঁজখবর করে সেই জায়গায় নিয়ে গেলাম যেখানে ওদের ঘর বাড়ি ছিল।
নিজের গ্রাম আর ঝলসে যাওয়া পোড়াবাড়ির কিছু অংশ দেখে কমলেশের অনেক কথা মনে পড়ে গেল। ওর থেকে সব জেনে আমি পুরোপুরি নিশ্চিত হলাম যে তুমি আমাদের মেরে সব সম্পত্তি হাতিয়ে নেবার পরিকল্পনা করেছিলে। কমলেশ যখন নন্দাকে সব কথা বলেছিল তখন কমলের সামনেই ছিল, ফলেও সব জানতে পারে। নিজের স্বার্থের জন্য তুমি দুটো নিরীহ মানুষকে হত্যা করলে। কমলা কাকি এখনো জানে না তার মেয়ে জামাই কেউ আর বেঁচে নেই। গায়ের মোড়ল সত্য সুন্দর বাবু ওরফে সকলের বাবু মশাই ওদের মেরে ফেলেছে। ঘরের মধ্যে তখন অখণ্ড নীরবতা বিরাজ করছে। গ্রামবাসীরা পুষ্করের কাছ থেকে তাদের বাবুমশাইয়ের সমস্ত অপকীর্তি মন দিয়ে শুনছিল। এমন সময় বিকট অট্টহাসির সাথে ভীষণ গর্জন ভেসে এলো। কেউ কিছু করার আগে ধূর্ত সত্য সুন্দর চোখের নিমেষে ফতুয়ার পকেট থেকে একটা ছুরি বের করে পুষ্করের পায়ে আঘাত করে পালাবার চেষ্টা করল। ভেবেছিল সকলের অন্যমনস্কতার সুযোগ নিয়ে পশ্চিমের বারান্দা থেকে নিচে ঝাঁপ মেরে পালাবে। সঙ্গে সঙ্গে সেই দড়ির ফাঁসটা আপনা থেকেই উড়ে এসে সত্য সুন্দরের গলা পেঁচিয়ে ধরল। নন্দার অতৃপ্ত আত্মা দড়ির রাজ ধরে ক্রমাগত টানতে লাগলো। সত্য সুন্দর দুহাত দিয়ে প্রাণপণে সেই ফাঁসটা ছাড়াবার চেষ্টা করল, কিন্তু অতিপ্রাকৃত শক্তির সাথে পেরে ওঠা দায়। শেষ অবধি সেটা তার গলাতেই কেটে বসল। সত্য সুন্দরের চোখ বিস্ফারিত হয়ে ঠেলে বেরিয়ে আসার উপক্রম হলো এক সময়, তবে তখনও প্রাণ অবশিষ্ট ছিল। অমলেশ ও নন্দার পুড়ে খাঁক হয়ে যাওয়া দগ্ধ শরীরটা হাওয়ায় দুলতে লাগলো সত্য সুন্দরের চোখের সামনে। হঠাৎ শরীরের খুব কাছেই আগুনের গনগনে আঁচ টের পেল সত্য সুন্দর। কমলা কাকি যে কখন এসে একটা জ্বলন্ত কাঠ ছুঁড়ে দিয়েছে তাদের বাবুমশায়ের গায়ে তা কেউ টের পায়নি। সত্য সুন্দরের শরীরটা একটু একটু করে পুড়তে শুরু করেছে আগুনে। যন্ত্রণায় ছটফট করতে লাগলো। গগন বিদারী আর্তনাদে কেঁপে উঠল বিস্তীর্ণ চরাচর। স্বচক্ষে সেই বীভৎস দৃশ্য দেখিও কেউ ছুটে গেল না তাকে বাঁচাতে। পাপের শাস্তি এভাবেই তাকে দিল সকলে। ধীরে ধীরে আগুন ধরে গেল গোটা দেহে। কয়েক মুঠো ছাই পড়ে রইল শুধু। অমলেশ আর নন্দার আত্মা শান্তি পেল অবশেষে। সর্বহারা কমলেশের ঠাঁই হল মোরুল বাড়িতে। সে পুষ্করের ছোট ভাই হয়ে রয়ে গেল সেখানে। শহরের চাকরি ছেড়ে পুষ্কর পাকাপাকিভাবে গ্রামে চলে এলো শিবসুন্দরের কথা মতো। গ্রামবাসীরা পুষ্করের নামে জয়ধ্বনি দিল। আজ থেকে এ গায়ের মোড়ল সেই। গল্পটি শুনে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা যদি কোনো ধরনের কোনো চেঞ্জেস করতে পারি, তোমাদের যদি কোনো রকমের কোনো রেকমেন্ডেশন থাকে সেটাও অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানাও। আর ভবিষ্যতে আর কি কি ধরনের গল্প তোমরা শুনতে চাও সেটাও কিন্তু অবশ্যই জানিও। তাহলে দেখা হচ্ছে আবার পরের গল্পে।